চাকরি হচ্ছে না, যথারীতি বেকার হয়ে বসে আছি। দুটো টিউশনি করাই, টাকা যে খুব বেশি পরিমাণে পাই তাও নয়। শহরের খুব সাধারণ একটি মেসে কোনোভাবে থাকা খাওয়ার খরচ চলে যেত। নিজের জন্য সকাল রাত মেটাতেই পারি না, পরিবারের টাকা পাঠানো তো অনেক দূরের ব্যাপার। পরিবারে আছে আমার মা, বাবা, দাদি, আমার ছোট ভাই ইশতিয়াক, আমার চাচা, চাচি ও চাচাতো বোন সুমাইয়া। যদিও বাবা সৌদি আরব থেকে মাসে মাসে ভালোই টাকা পাঠান, কিন্তু সেখান থেকে টাকা চাইতে বড্ড লজ্জা বোধ হয়। যেহেতু আমি বড় সন্তান, তাই আমারও যথেষ্ট দায়িত্ব ছিল পরিবারের প্রতি। সে কারণেই মরিয়া হয়ে চেষ্টা করছিলাম একটা চাকরির জন্য, কিন্তু বিধাতা এই সুখ আমার কপালে লেখেননি। বছরের মাথায় আমার সেই চাকরিটাও চলে গেল। হালনা ছেড়ে আবারও চাকরির পরীক্ষা দিতে থাকি নানান জায়গায়। 2016 সালে যখন আমার বয়স 30 পার হয়ে গেল, মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ভাবলাম আমার দ্বারা আর বোধহয় কিছু হবে না। ঠিক তখনই মাথায় আসলো নিজের একটা ফার্ম করবার চিন্তা। আমি নিজে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাই মনে মনে ভাবলাম যে চাকরি বাকরি যখন আমার কপালে নেই, আমি নিজের অর্থের সংস্থান নিজেই করব। আমার বাড়ির পাশে বেশ কিছুটা পতিত জমি এবং একটা মজা পুকুর আছে, সেটাকে কাজে লাগালেও তো মন্দ হয় না। পরদিন বাবা ফোন করলে বাবার সাথে এই নিয়ে আলোচনা করলাম। ভেবেছিলাম বাবা বোধহয় আপত্তি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বলল, চাকরি বাকরি বোধহয় তোর কপালে নেই, তুই বরং এটা চেষ্টা করে দেখতে পারিস। এর জন্য পুঁজি তুই ব্যাংক থেকে আপাতত লোন নে। আমার হাতে টাকা পয়সা কিছু জমলে তোকে পাঠাবো, চিন্তা করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ব্যাংক থেকে কিছু টাকা লোন নিলাম। প্রথমেই হাঁস ও মুরগির জন্য আলাদা আলাদা খামার বানিয়ে তারপর সাহস করে 200 হাঁস ও 200 মুরগির ছানা কিনে ফেললাম। প্রথম সঠিক ব্যবস্থাপনায় কিছু অসুবিধা হচ্ছিল, তাই কিছু ছানা মরে গেল। 4 মাস পর যখন আমার হাঁস মুরগিগুলো ভালো দামে বিক্রি হলো, আমার মনে কি যে আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভালো টাকাই লাভ হলো প্রথমবারে। পুরো বিষয়টা চিন্তা করে দেখলাম, তাহলে তো এটাকে নিতে পারি আমার জীবিকা হিসেবে। অন্যের অধীনে চাকরি করেই বা কী হবে। মনে হলো প্রথমবারে যখন ভালো লাভ এসেছে, তাহলে নিশ্চয়ই খামার আরও বড় করলে আরও লাভ হবে, জীবন নির্বাহ করার মতন ব্যবস্থা হয়ে যাবে। এবার ভাবলাম সরাসরি 2000 মুরগির ছানা ও 2000 হাঁসের ছানা কিনে আনব, কিন্তু এর জন্য খামার বড় করতে হবে। আমাদের অবশ্য জমি জমা কম ছিল না, তাই ভাবলাম খামারটা এবার আরও বড় করা যাক। কে জানতো সেটাই আমার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। মূল ঘটনা কিন্তু শুরু হয়েছিল সেখান থেকেই। আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু বিঘা জমি ছিল, ভাবলাম সেই বুঝেই করব। কেউ রাজি হয় না। শেষমেশ কুদ্দুস ভাই দায়িত্ব নিলেন অন্য জায়গা থেকে কিছু মানুষ এনে দেয়ার। পরদিন সেই নতুন লোকেরা এলো। একটু সময় লাগালেও তারা মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করে দিল জায়গাটা। সেই রাত্রে আমি দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন। প্রচণ্ড জোরে বাতাস বইছে, বাতাসের শনশন শব্দ অস্বাভাবিক রকমের জোরে জোরে এসে কানে দিচ্ছে। এই সকল শব্দকে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা এখন থেকে চেষ্টা করব নতুন নতুন সব ঘটনাগুলো তুলে ধরা আপনাদের মাঝে, কারণ এটাই আপনাদেরকে মধ্যে ডুবিয়ে রাখবো। ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটা ভালোবাসাকে দেয়ার মতো হাসি শুরু করলো। হাসির ধমকে বলতে লাগলো, তবে এত সহজে তুই মরবি না। চোখের সামনে আগে নিজের সব কিছু ধ্বংস হতে দেখবি, নিজের পরিবারকে মরতে দেখবি, তারপর তোর মৃত্যু দেখে আমরা উল্লাস করব। মৃত্যুর জন্য তুই সমস্যা নিয়ে এসেছেন। আমরা মাথা নাড়লাম। তিনি বললেন, আমি তো এখন আর কবিরাজি করি না, তারপরও তোমাদের সমস্যার কথা খুলে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। এরপর এতদিন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু তাকে খুলে বললাম। সবকিছু শুনে কবিরাজ অবাক হয়ে বললেন, তুমি কি খলিলুল্লাহর নাতি? এবার আমরা তিনজনই চমকে উঠি। আমার দাদার নাম খলিলুল্লাহ, কিন্তু আমার দাদার নাম কবিরাজ জানলেন কেমন করে? জিজ্ঞেস করতে তিনি বললেন, সে এক বিশাল কাহিনী, তোমরা জানো না, কারণ এই কাহিনী তোমাদের জন্মের আগের। আমি বললাম, সময় কি হয়েছিল সেটা আপনার মনে আছে? তিনি বললেন, কেন মনে থাকবে না, অবশ্যই আছে। আমি এই ঘটনার সমাধান করে দিতে পারি, তবে সেটা কাল সকালের আগে সম্ভব নয়। আগে তোমাদের বলি, আজ থেকে 40-45 বছর আগে কি হয়েছিল। সেই সময় কবিরাজ দাদা তার ঘটনা বলতে শুরু করলেন। আজ থেকে 40-45 বছর আগের কথা, তখন তোমাদের জন্মই হয়নি। তোমার বাবা ছিল কিশোর, আর তোমাদের দাদু অর্থাৎ খলিল ছিল মধ্যবয়সী। খলিল ছিল আমার বন্ধু মানুষ, আমাদের মধ্যে অনেক মিলমিশ ছিল। আমাদের আর্থিক অনটনের সময় খলিল আমাকে নানাভাবে সাহায্য করেছিল, তার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না।
সেই সময় খলিলের জমি জমা পাওয়ার লোভে ওর এক আত্মীয় ওর উপর কালো জাদু করে এবং জিন জ্বালান দেয়। কিন্তু বিপদ বুঝতে পেরে খলিল আমার কাছে ছুটে আসে সাহায্যের জন্য। তখন আমি পুরো দমে কবিরাজি চর্চা করি। আমি বুঝতে পারি যে খলিলের পরিবারের ক্ষতি করার জন্য একটি জিনের পুরো পরিবারকে চালান করে দেয়া হয়েছে। খলিলের পরিবারের উপরে বিপদ নেমে আসছে। আমি খুব কষ্ট করে ওই জিনদের সাথে কথা বলতে সক্ষম হই। ওই জিনরা ভীষণ খারাপ আর ধূর্ত প্রকৃতির। তাদেরকে আমি এখান থেকে চলে যেতে বলি। তারা যাবার জন্য আমার কাছে শর্ত দেয় যে তাদের আদেশ করা হয়েছে খলিলের প্রাণ নেয়ার জন্য, সেটা না নিয়ে তারা যাবে না। আরেকটা শর্ত দেয় যে এই বাড়ির সীমানার বাইরে তারা যাবে না, বাড়ির সীমানার ভেতরে ওই বাঁশ ঝাড়েই তারা আশ্রয় নেবে। কিন্তু তাদেরকে কেউ বিরক্ত না করলেও তারাও কাউকে ক্ষতি করবে না। পরিবারের সকলের মঙ্গলের কথা চিন্তা করে খলিল সব কঠিন শর্ত মানতে রাজি হয়। সেদিনই খলিল বাড়িতে গিয়ে হঠাৎ করে রক্তভূমি করতে করতে মারা যায়। মারা যাবার আগে কাউকে সেই ব্যাপারে কিছু বলে যেতেও পারেনি। আমাকে কিছুদিন পর অন্য কারণে এই এলাকা ত্যাগ করতে হয়। কয়েক বছর আগে আবার ফিরে এসেছি ভিটায়। শরীর ভালো থাকে না, তাই কারো সাথে এখন যোগাযোগ নেই। তোমার দাদিকে আমার কথা বলো, তিনি আমাকে চিনতে পারবেন। কাল আমার শিষ্যদের পাঠাবো। ওরা 8টি মহাশক্তিশালী কবজ নিয়ে যাবে এবং বাড়ির 8 দিকে 8টি পুঁতে দিয়ে আসবে। শুধু এটা মনে রেখো, এই কবজগুলো যেন কখনো সরানো না হয়। এই কবজগুলো আমি আমার সারা জীবনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নির্মাণ করব। কাজে এগুলো যাতে নিরাপদে থাকে সেই দায়িত্ব তোমাদের উপরেই। যাও, এবার বাড়ি চলে যাও। সর্বশক্তিমান আমাদের সকলের মঙ্গল করুক। কবিরাজ দাদুর কথা শেষ হলো। আমরাও ফিরে এলাম বাড়িতে। পরদিন যথারীতি কবিরাজ দাদুর শিষ্য এসে কবজগুলো স্থাপন করে দিয়ে যান। এরপর থেকে আমার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। এই বলে ফাহিম ভাইয়া তার ঘটনা শেষ করলেন। এই ছিল আজকের ঘটনা। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই রাশ টানছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে একটু প্লিজ বলবেন। থ্যাংক ইউ ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টেই, তো ওর একটা বোন, ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি। তো যখন বন্ধু ছিল তা আমরা 4-5জন ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচণ্ড মন খারাপ ছিল, তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টির রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডারটার বাসায় গেছি, ওর নাম ছিল অ্যালেন। তো এটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, তো আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেক দিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম রাশেদ। তো ও বেশি কিউরিওসিটি ছিল ওর বেশি। আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিওসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনকে জিজ্ঞাসা করতেছে তোদের এইখানে কি কোনো ভৌতিক প্লেস আছে। তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত পেয়ে অনেক কিছু দেখা যায়, শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এক্ষুনি যাব, দেখতে যাব। তো আমার আর একটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে যে থাক, যাওয়ার দরকার নাই। আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা আপনি নিজে চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ, ওইখানে ঘটেছিল। ওখানে আমরা যেতেন ওখানে থেকে যেটা ঘটেছিল সেটা বলেন আমাকে একটু। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে। আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর এলেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট আছে ভাই, একটা পিছনে গেট, একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপদার, ভাঙা ছিল, আর সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি, দেখতেছি তখন রাত্র প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক। তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা, তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তোরা অবাক যে এত রাত্রে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে। তোরা দেখতেছে। তো হঠাৎ করে যখন ওর এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরাই দেওয়া হয়, যে কাঠে কাঠে আগুন ধরে দেওয়ার পরে দেখতেছে
ওরা হঠাৎ করে লোক দুজন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। তো ওরা আসলে দেখতে চাচ্ছে আসলে কিভাবে লাশ টাশ পড়ে। তো ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসুল ভাই, ওরা সবচাইতে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়। ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা কইরা আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরের মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচেয়ে বেশি ও বোঝার পরে ওই যে সুজন আর রাশেদ বলতেছে, দোস্ত এখানে আরেক মিনিটও নাই, চল এখান দিয়ে। তো আল্লাহর নাম নিতেছিল, ওরা তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনের গেট দিয়ে না বের হইয়া ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছে। এক একজন দৌড় দিছে এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে ওরা 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদের যে আমরা খোঁজ করতে শুরু করলাম, তো আমি ওদেরকে ফোন দিতে ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে, ওদেরকে খুঁজতে খুঁজতে যায় দিহি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাত্রবেলা অন্ধকারের মধ্যে তোকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে যায় দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন, ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে। আর যে সুজন ছিল ও আর একটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলছে কি হয়েছে, তো কোনো কথাবার্তা বলতে পারতেছে না, চুপচাপ। পর আমরা বুঝতে পারি যে হয়তো ওরাও খারাপ কিছু দেখছে। পর ওদেরকে ওখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওরার যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফেরানোর পরে ওর বাসায় নিয়ে এসে ওর আন্টি আর আয়েশার আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচণ্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময়